সবাইকে আমন্ত্রণ জেডএসআরএম নির্বাচনের পথে নিউজ 24 এর নিয়মিত আয়োজনে। দর্শক, আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। ইতিমধ্যে নিশ্চয়ই আপনারা জানেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদিন একটি জেলার খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দেয় আমাদের এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য ধারাবাহিকতায় একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। জেডএসআরএম নির্বাচনের পথে আমরা প্রতিদিন দেশের নানা প্রান্তিক জেলাগুলোর খবর আমরা আপনাদেরকে দেবার চেষ্টা করছি। আমাদের সহকর্মীরা সেখানে যাচ্ছেন, আর সেই ধারাবাহিকতায় ভোটার যারা আছেন তাদের কাছ থেকে আমরা শুনছি যে প্রার্থী হিসেবে কাদেরকে তারা মনোনীত করতে চান, আর প্রার্থীরা ভোটারদেরকে কি প্রত্যাশা দিচ্ছে, সেই খবরগুলো একদম প্রার্থীদের মুখ থেকেই আমরা সরাসরি শুনি। আর এই ধারাবাহিকতায় আজকে আমরা যাব বরিশাল 5 এবং 6 আসনের খবরাখবর জানতে। আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন সেখানে আছে। আর আজকে আমরা শুনবো মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিমের কথা। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশে মনোনীত প্রার্থী এবং সিনিয়র নায়েবে আমির হাত পাখা প্রতীকে তিনি ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, কথা বলছেন। ভোটার এবং প্রার্থীকে সরাসরি করে আমাদের সহকর্মী সাইফুল ইসলাম মিরন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন এখন। মিরন, একটু জানতে চাই আপনার মাধ্যমে দর্শকদের কাছে একটু পৌঁছে দিতে চাই সেই খবরগুলো, যে ভোটার আসলে কি চাওয়ার কথা রাখছেন, আর প্রার্থী যিনি আছেন তিনি ভোটারদেরকে এবার নির্বাচিত হলে কি কি প্রত্যাশার কথা জানাতে চান, সেই বিষয়গুলো সরাসরি জানবার চেষ্টা করব। নিশ্চয়ই অতিথি এসে পৌঁছেছেন। জেডএসআরএম নির্বাচনের পথে আমরা আজকে মূলত এসেছি বাকেরগঞ্জে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এবং একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, তার সঙ্গে আমরা কথা বলবো। আমি আর কথা না বাড়াই, আমি সরাসরি চলে যেতে চাই আজকের তিনি কিন্তু একই সঙ্গে বরিশাল 5 সদর আসন এবং বরিশাল 6 বাকেরগঞ্জ, এই দুই আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন। আরেকটা তথ্য জানিয়ে রাখি, তিনি এর আগেও বরিশাল সিটি কর্পোরেশনেও কিন্তু নির্বাচন করেছেন। সুতরাং তিনি অভিজ্ঞ একজন নেতা এবং ইসলামী আন্দোলনের দ্বিতীয় ব্যক্তি বলা চলে। আমি তার কাছে যেতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনি প্রার্থী হয়েছেন এবং প্রার্থী হন নাই শুধু, আপনি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আমি একটু জানতে চাই যে মূলত আপনি 2টি আসনে যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করছেন, আসনগুলোর সমস্যাগুলো কি, প্রথম যদি আপনি 6 আসনে বলেন কোনটা আপনি গুরুত্ব দেবেন নির্বাচিত হলে? আলহামদুলিল্লাহ, আসলে তো দীর্ঘদিন পর্যন্ত যারা জনপ্রতিনিধি ছিলেন তারা কি করছে কি করে না সে তো জনগণই সেটার হিসাব নিকাশ নেবে। তবে আমি যদি নির্বাচিত হই, তা আল্লাহ যদি আমাকে কবুল করেন, তাহলে আমি পরামর্শ ভিত্তিতে যে জিনিসটা আগে প্রয়োজন সেটাকে অগ্রাধিকার দেব। জিজ্ঞাসা করবো একজন প্রতিনিধিকে, চেয়ারম্যানকে, মেম্বারকে, ভদ্রবিশিষ্ট লোকদেরকে, শিক্ষাবিদদেরকে এখানে প্রয়োজনটা কি। আলহামদুলিল্লাহ, রাস্তাঘাট, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান, অবকাঠামো যেগুলি আছে এগুলো সব কিছু উন্নয়ন করে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের যেহেতু এটা নদীমাতৃক এলাকা, এখানে হলো সবচেয়ে বেশি যোগাযোগের ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আর সন্ত্রাস সবচেয়ে মারাত্মক। আমি সন্ত্রাসকে ইনশাআল্লাহ জিরোতে নিয়ে আসার চেষ্টা করব, দুর্নীতিকে জিরোতে নিয়ে আসার চেষ্টা করব। আমি বিশ্বাস করি উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। সব জায়গায় দুর্নীতি। যদি আমরা দুর্নীতিমুক্ত সমাজ করতে পারি, তাহলে এমনিতেই বাংলাদেশ কোথায় চলে যাবে যা চিন্তা করতে পারবে না। এর মূল দলিল হলো বিগত দিনে যারা সরকারে ছিলেন বা আমরা দেখেছি পেপার পত্রিকায়, বরাদ্দ হয় 100 টাকা, কাজ হয় 30 টাকা, 70 টাকায় চুরি। কোনো মন্ত্রী বলেছেন বরাদ্দ করে 100 টাকা, গ্রামে পৌঁছে 10 টাকা, 90 টাকায় চুরি। তাহলে মানিটা কি? দুর্নীতি। তা আমরা দুর্নীতি মুক্ত যদি দেশ করতে পারি, তো এমন কোনো খাত নেই যেখানে উন্নয়ন হবে না, এবং ব্যাপক হারে উন্নয়ন করা সম্ভব। যে আপনি বলেছেন নদী ভাঙন এলাকা, বিশেষ করে বাকেরগঞ্জ এই 6 আসনটা নদী ভাঙন, একই সঙ্গে যোগাযোগ হচ্ছে, ইউনিয়নগুলো তো মূল যে ভূখণ্ড তার সঙ্গে বিচ্ছিন্ন, সেক্ষেত্রে এটার প্রতি কি গুরুত্ব দেবেন কত? আমি তো আগেই বলছি, যেহেতু আমি নদীমাতৃক এলাকার লোক, আমার বরিশাল 5, বরিশাল 6 দুইটাই নদী কবলিত এলাকা। ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা জায়গায় যেন প্রত্যেকটি ইউনিয়নে গাড়ি চলতে পারে, ব্রিজ করতে পারি, আমি উদ্যোগ নেব। আমি সংসদে উপস্থাপন করব। আমি সবাইকে বলবো যেন আমাদের এখানে যে সমস্ত জায়গাগুলোতে এখনও সংযোগ হয় নাই, সেখানে কীভাবে সংযোগ দেয়া যায় আমি সে উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ। এবং যেখানে ভাঙ্গল বেশি, ভাঙল রোধের জন্য ইনশাআল্লাহ আমি সার্বিক চেষ্টা করব, বরাদ্দ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে আপনার 2টা আসনে যেহেতু নির্বাচন করছেন, 2টা আসনে কিন্তু মাদকের ব্যাপক ছড়াছড়ি, বিশেষ করে বরিশাল 6 যে বাকেরগঞ্জ,
প্রত্যন্ত অঞ্চলে মাদক পৌঁছে গেছে, এটা নিয়ন্ত্রণে আপনি কি কি উদ্যোগ নেবেন? দেখেন, আসলে মাদক নিয়ন্ত্রণ কোনো ব্যাপার না। যদি প্রশাসন আন্তরিক হয় তাহলে কোনো ব্যাপারই না। আসলে প্রশাসন জানে কে মাদক ব্যবসায়ী, কে মাদক শিবি। প্রশাসন নগদর্পণ সব কিছু আছে। গত মানে কয়েকদিন আগে একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সাথে আমার আলোচনা হয়েছে। বলে, হুজুর কী করু, আমরা এত কষ্ট করে মাদক সহ একজনকে অ্যারেস্ট করি, কিন্তু দেখা যায় কয়েকদিনের মধ্যে জামিন হয়ে যায়, আমরা কি করি? অনেক দুঃখের সাথে ব্যক্তি কথাটা বলছে, সে মাদক সম্রাট। আবার অনেক সময় দেখা যায় যে ব্যক্তি মাদক ব্যবসা করে না, মাদক সেবীও না, তাকে মাদক দিয়ে প্রশাসন তাকে আবার অ্যারেস্ট করে। এটাও খারাপ। মানে কোন দিকে যাও বলেন তো? শরীর এইদিকেও ধার, ওইদিকেও ধার। আমি মনে করি যে আমরা যারা প্রতিনিধি আছি, প্রশাসক যারা আছে, আমরা চরিত্রবান হয়ে যাই, নীতিবান আদর্শবান হয়ে যায়, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপার না। আমার মনে হয় 1 সপ্তাহের মধ্যে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। আবার আরেকটা প্রশ্ন, যে এই নির্বাচনটায় কি চ্যালেঞ্জ দেখছেন, বিশেষ করে এই মুহূর্তে নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, কি কি সমস্যা দেখছেন এবং চ্যালেঞ্জটা কি দেখছেন? দেখেন, আমি দেখছি লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে। যেমন আমাদের চরমোনাইতে একটা সেন্টার হলো রাজারচর, যেই সেন্টার একসময় এই রাড়ি সে গ্যাঞ্জাম করছিল, সরোয়ারবাইয়ের সাথে ঘটনা ঘটছিল 2001। সেই সেন্টারটাকে আবারও সেই রাড়ির দরজায় নিয়ে গেছে। এইটা আমি মনে করি যে এটা যে পাতানো নির্বাচন চলতেছে, এই নির্বাচনে যে পাতানো হবে, এটার নমুনা আমি একেবারে স্পষ্ট দেখছি। পুরান সেন্টার যেটা হলো মাঝখানে, মানে ওই ওয়ার্ডের মাঝখানে যে সেন্টারটা ছিল, সেই সেন্টারে ক্যামেরা লাগানো হয়েছে, প্রস্তুতি নিচ্ছে, হঠাৎ করে সেখান থেকে এক কর্নারে নিয়ে গেছে। মানে কোন এক ব্যক্তির একেবারে মনে করেন যে দরজার মধ্যে বা ভিতরে, ঘরের ভিতরে নিয়ে গেছে। তার মানে এটা কি? প্রশাসন লেভেল প্লেইং অবস্থায় নেই। প্রশাসন কারোর কথা শুনে, কারোর কথা শুনতেছে। এরপরে দেখেন, আমার কলসকাঠি একটাবার কর্মী আওয়ামী লীগের তকমা দিয়ে তাকে জেলে ভরানো হয়েছে, অথচ আমার পুরো ওয়ার্ডটাই কানা হয়ে গেছে। এরপর দেখা যায় প্রশাসন একে ধুমকি দেয়, সেকে ধুমকি দেয়, একে অ্যারেস্ট করবে, সে তাকে অ্যারেস্ট করবে। ধরে নেন, যদি আমি অ্যারেস্ট করি, ধমকি দেই, তাহলে সেন্টার যাবে কে? যদি ভোটার অনুপস্থিত থাকে তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে? তাহলে গ্রহণযোগ্য নির্বাচন হবে না। আমি বুঝি না প্রশাসনের মেধা কি, মাথা কি। বর্তমান নির্বাচন কমিশন তো তার চ্যালেঞ্জটা কি? বিগত দিনের নির্বাচন কমিশন ভোটার উপস্থিত করতে পারেনি। বর্তমান নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে ভোটার জন্য ব্যাপক হারে উপস্থিত হয়, এটাও তার চ্যালেঞ্জ। এখন যদি আমি এই কয়েকদিনে অ্যারেস্ট শুরু করি, তাহলে ভোটাররা তো ভয় পাবে, শঙ্কিত হবে, তারা আতঙ্কিত হবে যে আমি মনে হয়ে গেলে ভোট কেন্দ্রে আমার ধরায় দেবে। এর জন্য আমি বারবার কথাটা বলতেছি, কিন্তু এরা গুরুত্ব দিচ্ছে না। আমি বলতেছি, এই কয়েকটা দিন অ্যারেস্ট না করলে কি হবে? যারা ওয়ারেন্টেড আসামি না, তাদেরকে নতুনভাবে যদি অ্যারেস্ট না করি, হবেটা কি? যারা জামিন প্রাপ্ত, এদেরকে অ্যারেস্ট না করলে হবেটা কি? তাহলে যদি জামিন নেয়ার পরও অ্যারেস্ট হয়, তাহলে জামিনের ফায়দাটা কি, লাভটা কি? যদি এখনও সবাইকে গড়ে অ্যারেস্ট করা হয়, তাহলে সরকার নিরপেক্ষতা হারিয়ে ফেলবে। এর জন্য আমি মনে করি কয়েকটা দিন পরে তো নতুন সরকার আসতেছে, কাজেই অন্তর্বর্তী সরকারকে বলবো এই মাত্র কয়েকটা দিন যেন কাউকে, যারা ওয়ারেন্টেড আসামি না এবং কিলার না, এরকম কোনো ব্যক্তি যে দলেরই করুক না কেন, এই মুহূর্তে যেন অ্যারেস্ট না করা হয়, সবাই যেন পার্টিসিপেট করতে পারে। আপনি তো এই কথা বলেন, অমুকে ভোট দিতে পারবে না, ইসি কি বলছে অমুকে ভোট দিতে পারবে না, অমুক ব্যক্তি ভোট দিতে পারবে বলছে? যদি এই কথা নাই বলে, তাহলে সবার তো ভোট দেওয়ার অধিকার আছে। তাহলে অধিকার প্রয়োগ করার সুযোগ তো আপনি দিবেন। যদি অধিকার থাকে, সেটা প্রয়োগ করার সুযোগ তো সরকারই দিবে নাকি ভাই? এখন সরকার যদি আমার অধিকার প্রয়োগ করার সুযোগই না দেয়, তাহলে প্রয়োগ করবো কীভাবে ভোটের অধিকার? এর জন্য আমি বলবো যে প্রশাসনের কি আমি জানি না, সে কী চায় তাও আমি জানি না। আমি অনুরোধ করব যে প্রশাসন যেন এই মুহূর্তে কোনো দলীয় রাজনৈতিক কোনো কেসে, যারা ওয়ারেন্টেড না, আমি বারবার বলতেছি, যে গিলটি, ওয়ারেন্টেড, যে দোষী, সে যে দলের হোক না করে তাকে অ্যারেস্ট করা উচিত। কিন্তু যে ব্যক্তি দোষ না, দোষী না, ওয়ারেন্টেড আসামি না, জামিন প্রাপ্ত, এমন কাউকে যেন এই কয়েকদিনের মধ্যে নতুনভাবে কেসও দেয়া না হয় এবং অ্যারেস্টও না করা হয়, যদি দোষ না করে।
একটা প্রশ্ন, আপনি গত সিটি কর্পোরেশন নির্বাচনেও আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই নির্বাচন আর এই নির্বাচনের মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? আলহামদুলিল্লাহ অবস্থা খুবই ভালো। আমি গত সিটি নির্বাচনে তো দেখছেন পাতানো নির্বাচন ছিল, যেটা পেশি শক্তি ব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করে যা ঘটনা ঘটে সবাই বাংলাদেশ সব গোটা দুনিয়া দেখছে। ওই নির্বাচনেও আমি যে সাড়া না পেয়েছি তার চেয়ে অনেক বেশি সাড়া পাচ্ছি এবং আলহামদুলিল্লাহ জনগণের মুখে মুখে উঠছে। আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে, হয়তো আর 2-1 দিন পর আরও বেশি ইনশাল্লাহ আলোচনায় আসবে যে এবার ইনশাআল্লাহ হাত পাখা উভয় সিটে বরিশাল 5 এবং 6 এই দোনো আসনে আশা করি ইনশাআল্লাহ হাত পাখা অনেক ভোট বেশি পেয়ে ইনশাআল্লাহ নির্বাচিত হবে বলে জনগণ বলতেছে। কিন্তু আপনি তো শঙ্কার কথা বললেন যে লেভেল প্লেইং ফিল্ড নাই, ভোটাররা শঙ্কিত, সেখান থেকে সেটা দূর হবে কিভাবে? ওইটা হলো শর্ত, যদি লেভেল প্লেইং ফিল্ড হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, গ্রহণযোগ্য নির্বাচন হয়, ভোটাররা যদি সংখ্যামুক্তভাবে ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে আমি কথা বলছি। আর যদি পাতানো নির্বাচন হয় সেটা তো ভিন্ন কথা, সেটা তো ভিন্ন কথা। আমি তো জনগণের কথা বলছি, জনগণের রায়টা হাত পাকার পক্ষে চলে আসছে অলরেডি। আরেকটা প্রশ্ন, আপনার এক বাক্স নীতির একটা স্লোগান দিছিলেন আপনারা ইসলামী দলগুলো, সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরে আসলো কেন? দেখেন, ইসলামী আন্দোলন এক বাক্স নীতি সবাই জানেন ইসলামের পক্ষে। আমাদের বক্তব্য ছিল ইসলামের পক্ষে একটা বাক্স, রাজনৈতিক বাক্স দেয়নি তো, ইসলামের পক্ষে। আমরা সেই ইসলামের পক্ষে এখনো আছি, কিন্তু আমাদের শরিক দল যেমন জামাত, সে বলছে সে ক্ষমতায় গেলে সে কোরআন ও সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করবে না, ইসলাম অনুযায়ী করবে না। তাহলে আমরা জাতির সাথে প্রতারক হতে পারি না, আমরা ধোঁকাবাজি করতে পারি না। আমরা জাতিকে বলছি ইসলামের পক্ষে একটা বাক্স, তারা বলছে ইসলামী হুকুমত কায়েম করে। আপনিই বলুন, গালি দিয়ে তো লাভ নেই, বদনাম করে তো লাভ নেই। এই কথাগুলি বললে দেখবেন একদল লোক শুধু গালি দেয়, বদনাম করে, যুক্তিসঙ্গত কিছু বলে না, শুধু বদনাম করে। ওরে ভাই, তুমি বদনাম না করে গালি না দিয়ে এই কথার জবাব দাও যে আমরা বলছি ইসলামের পক্ষে একটা বাক্স। যদি ইসলাম সম্ভবই না হয় তাহলে আমি ইসলামের পক্ষে বাক্স বললাম কেন? যদি ইসলাম সম্ভবই না হয় তুমি এখানে আসছো কেন? যদি ইসলাম সম্ভবই না হয় তুমি স্লোগান দিলা কেন? তুমি এই কথা কেন বললা যে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই? এই স্লোগান তো তোমাদের একেবারে ভিত্তি প্রথম থেকে, সেই 1941 সন থেকে মানে জামাতের জন্ম, সেখান থেকে তুমি শুরু করছো। আজকে হঠাৎ করে তুমি পরিবর্তন করলা কেন? যদি পরিবর্তনই করো তাহলে আওয়ামী লীগ বিএনপি দোষটা কি করছে? তারাও তো প্রচলিত নিয়মেই দেশ চালাতে চায়। আর আমাদের তো দাবি, আমাদের আন্দোলন, আমরা ইসলামী আন্দোলন, আমাদের সংগ্রামটা ইসলামকে ক্ষমতায় নেওয়ার আন্দোলন। এখানে পুঁজিবাদী, ধ্বজাধারী, সেকুলারদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য তো আমরা এই আন্দোলনও করি না, সংগ্রাম করি না। কাজেই আমি মনে করি আমরা যেই বাক্সের কথা ঘোষণা করেছি আমরা সেই অবস্থায় এখনও আছি। ইসলামী আন্দোলন স্পষ্ট ঘোষণা করেছে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দেন, কোরআন সুন্নাহর ভিত্তিতে দেশ চালাবে, যেই নীতি ও আদর্শের মাধ্যমে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নিগ্রো যত ধরনের মানুষ আছে, সে ধনী হোক, গরিব হোক, ঋষি হোক, চামার হোক, কামার হোক, পুরুষ মহিলা, সবার অধিকার যেই নীতি ও আদর্শের মধ্যে আছে, গ্যারান্টি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের গ্যারান্টি যে নীতি আদর্শের মধ্যে আছে সেটাই ইসলাম। কাজে এখানে কোনো সমস্যার কিছু নেই। এখন বলতে পারেন হুজুর যে কিছু কিছু লোক, আচ্ছা কিছু কিছু লোক, আমরা কি এখন সমস্যার মধ্যে নেই যারা আমরা ধর্ম পালন করি? বলেন তো, আমরা কি ধর্ম পালন করতে এখন আমরা কি ফ্রিভাবে পারি? তা সেখানে আমাদের তো সমস্যা হয়। সেখানে কিছু লোকের সমস্যা মানে এটা হলো তাদের সমস্যা না, এটা হলো বেদি। আমি মনে করি তাদের অন্তর্বেদি। আসলে ইসলাম কোনো কঠিন ব্যাপার না, হয়তো এখন ভয় পাচ্ছে, কিন্তু দেখবেন যেমন আমিও অনেক সময় দেখা যায় আমার প্লেনে উঠলে ভয় লাগে, হয়ে গেছে, মানুষ কি উঠে না, উঠতে বাধ্য হই না, এরকম কিছুদিন হয়তো হতে পারে, কিন্তু এটা থাকবে না। আরেকটা বিষয় আমি জানতে চাই যে যেহেতু বরিশাল 5 সদর আসনে জামায়াত ইসলামী কিন্তু তাদের আপনার সম্মানে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আপনি নায়েবে আমির, সেই আপনার সম্মানে তারা তাদের প্রত্যাহার করলো, ভোটেও কি এই জোটটা থাকবে কিনা? না, এটা তো দেখেন আমাদের জনাব অ্যাডভোকেট হেলাল সাহেব তিনি স্পষ্ট বলেছেন যে আমরা উদ্যোগ হচ্ছে তাকে সাপোর্ট করব এবং তাদের সাথে কাজ করব, এবং বাবুর সাহেবের সাথে আমি আলোচনা করছি যে সভাপতি, তারা তো বলছে। এখন পর্যন্ত ব্যতিক্রম কিছু বলছি করে আমার জানা নেই, দেখি কি হয়, দেখি কি হয়। আশা তো করি তারা ইনশাল্লাহ সাথে কাজ করবে।
কথা বলছিলাম বরিশাল 5 সদর এবং বরিশাল 6 আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির, সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সঙ্গে আমরা ফিরছি স্টুডিওতে, আবার ফিরবো তার কাছে। জি মিরন, ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পর আবারও ফিরবো। তবে তার আগে দর্শক একটু আপনাদেরকে বলতে চাই বরিশাল 5 এবং 6 আসনের কিছু তথ্য আমার কাছে আছে। বরিশাল 5-এ ভোটার সংখ্যা হচ্ছে 5,13,004 জন এবং বরিশাল 6-এ ভোটার সংখ্যা হচ্ছে 3,15,597 জন এবং এই দুই জায়গাতে পুরুষ এবং নারী ভোটারের সংখ্যা খুব বেশি ব্যবধান নেই। এই সব কিছু মিলেই বরিশাল 5 এবং 6 আসন। এই বিষয়ে আরও কিছু তথ্য তো আমরা জানবই, আমাদের সহকর্মী মিরন যেহেতু আছেন প্রার্থীর সঙ্গে এবং ভোটারও সেখানে উপস্থিত আছে আমরা দেখলাম। তবে তার আগে আমাদেরকে একটা নিয়ম অনুযায়ী বিরতিতে যেতে হবে, ফিরবো আবার কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন। আরেকবার আমন্ত্রণ দর্শক, জেডএসআরএম নির্বাচনের পথে দেখছেন বরিশাল 5 এবং 6 আসনের প্রার্থী নিয়ে আমাদের সহকর্মী সাইফুর রহমান মিরন আমাদের সঙ্গে সরাসরি আছেন। আরও একবার চলে যাব তার কাছে। হুজুর এক কথায় বললেন। আমরা কথা শুনছিলাম ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের কথা শুনছিলাম। আমরা একদম শেষ পর্যায়ে আছি, শুধু এক কথায় জানতে চাই যে হাত পাখার অবস্থা কেমন দেখছেন, যদি এক কথায় বলেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবার মানুষ যেরকম আগ্রহী, আশা করি ইনশাআল্লাহ যদি মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারে, লেভেল প্লেইং ফিল্ড হয় এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়, কোনো ইঞ্জিনিয়ারিং না হয়, তাহলে আশা করি ইনশাআল্লাহ হাত পাকা ব্যাপক ভোটে, বিপুল ভোটে বিজয় অর্জন করবে। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। নিউজ 24-কে ফিরছি স্টুডিওতে। মিরন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমরা দেখছিলাম জেডএসআরএম নির্বাচনের পথে বরিশাল 5 এবং 6 আসন থেকে সরাসরি সংযুক্ত ছিলেন সেখানকার প্রার্থী, আর আমরা শুনছিলাম তাদের কথা। আগামী পর্বে আবারও কিন্তু নতুন কোনো জেলার তথ্য নিয়ে হাজির হয়ে যাব ঠিক 4:30টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।